একাদশ শ্রেণীর তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, টানটান উত্তেজনা সবার মধ্যে। তো যাই হোক, শেষ মুহূর্তে খুব বেশি সময় আমি তোমাদের নেব না। কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেবো যাতে পরীক্ষাটা আরো বেটার হতে পারে। ভিডিওটা যারা দেখছো সবাইকে বলবো, এখনো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, একটা বিষয় আগে বলি, যেটা যেটা হচ্ছে সীমাবদ্ধতার কথা। যে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র প্রত্যেকটা স্কুল নিজেরাই করে, তাই সব স্কুলের প্রশ্ন একরকম হবে না, এটা খুব স্বাভাবিক। আবার পরবর্তী বছর, আগামী বছর যখন তোমরা 12 ক্লাসে যাবে তখন তো বোর্ডের প্রশ্ন হবে, তখন আমি একটা সাজেশন দিলে সেটা সামগ্রিকভাবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয় বলে একটু হয়তো এদিক ওদিক হতে পারে, সেটা তো কিছু করার নেই, মেনে নিতে হবে। যাই হোক, তবু আমার যেটা মনে হয় আমি সেগুলো বলবো তোমাদের। তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে টেক্সচুয়াল যেগুলো রয়েছে, দুটো গল্প আছে, তোমাদের 3টে কবিতা রয়েছে, একটা নাটক আছে, আর তোমাদের সহায়ক পাঠ বা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখানে 4টি প্রবন্ধ আছে। এছাড়া তোমাদের রয়েছে শিল্প সংস্কৃতির ইতিহাস, আমি সেই প্রসঙ্গে পরে আসি। রচনাও রয়েছে, আমি পরে আসছি যেগুলোতে, আগে টেক্সচুয়ালটা বলি। আমাদের যা বোর্ডের যে নির্দেশিকা রয়েছে 1:2 তোমাদের প্রশ্ন হবে, অর্থাৎ একটা যদি লিখতে হয় তোমাদের দুটো অপশন থাকবে, দুটো লিখতে হলে 4টের অপশন থাকবে। তোমাদের দুটো গল্প থেকেই প্রশ্ন আসবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তোমরা কিন্তু চাইলে যে কোনো একটা গল্প খুব ভালো করে যদি পড়ে যাও তাহলে সেটা করতে পারো, আর একটা বাদ দিয়ে তোমরা করতে পারো যদি তোমরা চাও, বা তোমার যদি মনে হয় যে আমাদের এখনো পুরোপুরি কভার হয়নি, তাহলে একটা ভালো করে পড়ো অন্তত, সেখান থেকে প্রশ্ন পাবে। দুটো গল্প তোমাদের, ছুটি এবং তিলেনাপোতা আবিষ্কার। এখন তোমার কাছে যে গল্পটা সব থেকে সহজ বলে মনে হচ্ছে তুমি সেটাই পড়ো, তাহলে সেখান থেকেই তোমরা কমন পেয়ে যেতে পারো। আমি একটা দুটো প্রশ্ন তোমাদের বলার চেষ্টা করছি, এই দুটো গল্প থেকেই বলবো, কারণ যে আমার যে গল্পটা ভালো লাগছে বা তোমার যে গল্পটা ভালো লাগছে আর একজনের হয়তো অন্য গল্পটা ভালো লাগতে পারে, কাজে সবার ভালো লাগা তো একরকম নয়। তাই আমি দুটো গল্প থেকেই বলবো, তোমরা যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে। যেমন ধরো, ছুটি গল্পের ক্ষেত্রে, যে এটা যেহেতু ছোট গল্প, তো ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা বিচার করো, ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। কিংবা ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, খুব ভালো প্রশ্ন। এছাড়া আর একটা প্রশ্ন, যেমন ধরো চরিত্র ভিত্তিক, ফটিকের চরিত্র বিশ্লেষণ করো, আসতে পারে এটা। অথবা মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রবলভাবে রয়েছে। যে কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়, কোন পরিস্থিতিতে সেই রকম মন্তব্য করেছিল, খুব ভালো প্রশ্ন এটা। এছাড়া এরপরে রয়েছে তেলেনাপোতা আবিষ্কার, আমি সেইটা বলবো। তেলেনাপোতা আবিষ্কারের ক্ষেত্রেও ছোট গল্প হিসেবে তেলেনাপোতা আবিষ্কার গল্পের সার্থকতা বিচার করো, এটা ইম্পর্টেন্ট। নামকরণ এক্ষেত্রেও ইম্পর্টেন্ট, তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, খুব ভালো প্রশ্ন। আর একটা প্রশ্ন হতে পারে যে কে নিরঞ্জন এলি, নিরঞ্জনের পরিচয় দাও, আর কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। এছাড়া আর একটা হতে পারে যে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, যে কথা কার কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ বিশ্লেষণ করো, আসতে পারে। খুব সহজ প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। কিংবা আর একটা প্রশ্ন ধরো যে তেলেনাপোতা আবিষ্কার এটি কি আহ, আধুনিকতার মোড়কে শকুন্তলা কাহিনী, বিশ্লেষণ করো। এটা কিন্তু ভালো প্রশ্ন, একটা আসার মতো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রেখো। এরপরে আমি কবিতায় চলে যাচ্ছি, তোমাদের 3টে কবিতা রয়েছে, তোমরা কিন্তু চাইলে যে কোনো একটা কবিতা স্কিপ করে দুটো কবিতা ভালো করে পড়তে পারো, কারণ তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, যে কোনো দুটো কবিতা থেকে প্রশ্ন দেবে, তাই একটা তোমরা স্কিপ করতে পারো। তবে যে দুটো পড়বে সে দুটো কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ যেটা স্কিপ করলে হতে পারে ওটা থেকে একটা প্রশ্ন দিয়েছে, তাই যে দুটো পড়বে সে দুটো ভালো করে পড়বে। আমি 3টে থেকেই কিছু কিছু প্রশ্ন তোমাদের বলছি। যেমন ধরো ভাব সম্মিলন, বিদ্যাপতির লেখা। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভাব সম্মিলন বলতে কি বোঝো, বা ভাব সম্মিলন কাকে বলে। যে এই যে পাঠ্য যে পদ বা আলোচ্য পদটিতে রাধার যে আনন্দের চিত্র প্রকাশিত হয়েছে,
তা বর্ণনা করো বা তা বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন এটা। কিংবা ধরো, পাপ ও সুধা করো যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। এই সুধাকরকে পাপী কেন বলা হয়েছে এবং উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এরপরে চলে যাব লালন শাহ ফকিরের গান। খুব ভালো একটা কবিতা, যদি তোমরা বোঝো তাহলে নিশ্চয়ই এটা খুব ভালো কবিতা। এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি বলি। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এই মানুষ ছেড়ে বলতে কবি কি বুঝিয়েছেন, আর মূল হারাবি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? ভালো প্রশ্ন এটা। কিংবা মানুষ ভজলে সোনার মানুষ হবি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই জাতীয় যে প্রশ্ন, আর একটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে এই লালন শাহ ফকিরের গানে, এই কবিতায় যে বাউল তত্ত্ব কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। এই প্রশ্ন কটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। আর নুন কবিতা, জয় গোস্বামীর লেখা। নুন কবিতায় এখানে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থাকতে পারে যে নুন কবিতায় যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের যে জীবন যন্ত্রণার ছবি বা বঞ্চনার ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো, এটা কিন্তু আসতে পারে। এছাড়াও আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। কারা কেন অল্পে খুশি, এই তাদের যে দুঃখ বা দৈন্যের যে বর্ণনা পাওয়া যায় তা বিশ্লেষণ করো। অ্যাকচুয়ালি আগের যে প্রশ্নটা আর এইটা কিন্তু প্রায় একই প্রশ্ন। ভালো করে যদি পড়ো দেখবে তোমরা, হয়তো পড়া তোমাদের প্রশ্নটা, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, ভাষাটা ঘুরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তোমাদের মনে হবে না এটা তো পড়িনি, আনকমন। কিন্তু একটু ভালো করে ভেবে দেখলে তোমরা বুঝতে পারবে যে ওটা তোমাদের পড়া প্রশ্নই। কিংবা ধরো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই কথাটি কারা কাদের উদ্দেশ্যে বলেছে, উক্তিরই তাৎপর্য বিশ্লেষণ করো। এই কবিতার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, একটু ভালো করে দেখে নিও। এরপরে চলে যাব নাটকের ক্ষেত্রে। আগুন, এই নাটকটা রয়েছে বিজন ভট্টাচার্যের। এটা যেহেতু একাঙ্ক নাটক, তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একাঙ্ক নাটক বলতে কি বোঝো এবং আগুন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও থাকতে পারে যে আগুন জ্বলছে আমাদের পেটে, উক্তিটির বক্তাকে। এই উক্তির মধ্য দিয়ে যে সমকালীন যে সময়ের বা সমকালীন পরিস্থিতির যে ছবি পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ভালো প্রশ্ন এটা আসতে পারে। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কোন প্রসঙ্গে বক্তা এই উক্তিটি করেছেন, উক্তিটি তাৎপর্য লেখো। খুব ভালো প্রশ্ন এটা। আর একটা প্রশ্ন হতে পারে, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গেই মন্তব্য, তাৎপর্য কি। এগুলো খুব ভালো প্রশ্ন, এগুলো একটু দেখে রেখো। এইবারে চলে যাব আমরা আমাদের পঞ্চতন্ত্র সহায়ক পাঠ যেটা তোমাদের রয়েছে, সেখানে 4টে প্রবন্ধ আছে। এখান থেকে দুটো তোমাদের লিখতে হবে, তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, 4টে দেবে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো দুটো কিন্তু ভালো করে পড়ে যেতে পারো। 4টের মধ্যে দুটোকে তোমরা স্কিপ করলে তোমাদের বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে। তোমরা দুটো ভালো করে পড়ো, তাহলে সেই দুটো থেকে আশা করি তোমরা লিখতে পারবে। আমি 4টে থেকেই কিছু প্রশ্ন বলবো। প্রথমে বলি বই কেনা। মার্ক টুয়েনের লাইব্রেরি খানা ছিল দেখার মতো। যে মার্ক টুয়েন কে ছিলেন বা তার সংক্ষিপ্ত পরিচয় দাও, তার লাইব্রেরির বিশেষত্ব কে ছিল। কিংবা আঁদ্রে জিদে কিভাবে তিনি তার বন্ধুদের, লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন, আলোচনা করো। আসতে পারে কিন্তু এটা। গল্পটা সকলেই জানে, কোন গল্প, লেখক কেন এই গল্পের উল্লেখ করেছেন। খুব ভালো প্রশ্ন এটা। আজব শহর কলকাতা থেকে বলি যে আজব শহর কলকাতা এই প্রবন্ধে ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল, আর দোকানের ভেতরে ঢুকে তিনি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। খুব ভালো প্রশ্ন এটা। আর একটা হতে পারে এখান থেকে যে এই হলো ফরাসি জাতটার গুণ, বক্তাকে তিনি ফরাসি জাতের কোন গুণের কথা এখানে উল্লেখ করেছেন।
এটা খুব ভালো প্রশ্ন। আসতে পারে এটা। তো 25শে বৈশাখ এই প্রবন্ধে যে রবীন্দ্রনাথের সঙ্গে নটরাজের নৃত্যভঙ্গির তুলনা করার কারণ বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন আসতে পারে। আর একটা হতে পারে যে 25শে বৈশাখ প্রবন্ধে প্রাবন্ধিক গান ছাড়া রবীন্দ্রনাথের আর কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আর একটা এখান থেকে আসতে পারে যে মৃত্যুর পর অজরামর হয়ে থাকবেন তার গানের জন্য, যে কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। আর একটা হচ্ছে আড্ডা। আড্ডা এই প্রবন্ধ থেকে বলি যে বাড়ির আড্ডায় মেল মেলে না, এই উক্তির কারণ কি? আর লেখক যেখানে আড্ডা দিতেন সেই আড্ডার সদস্যদের পরিচয় দাও। এটা খুব ভালো প্রশ্ন আসতে পারে। আর আরেকটা হতে পারে এখান থেকে যে হাই দুনিয়া, তুমি জানছো না যে তুমি কি হারাচ্ছ। কোন প্রসঙ্গে কথা বলেছেন তার নিজের ভাষায় লেখো। এই মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। এবারে চলে যাব শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেই জায়গায়। শিল্প সংস্কৃতির ইতিহাসে তোমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রশ্ন থাকবে। আমি কয়েকটা প্রশ্ন সেখান থেকে বলছি। যেমন ধরো, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, কিংবা বাংলা গদ্যের বিকাশে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। গীতি কবিতা কাকে বলে, গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। নাটকের ক্ষেত্রে আরো দুটো প্রশ্ন বলবো। একটা হচ্ছে নাটকে দীনবন্ধু মিত্রের অবদান, আর একটা বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। এগুলো ভালো করে দেখে নিও। আর রবীন্দ্রনাথের যে প্রশ্নগুলো হতে পারে, যে বাংলা কাব্যে রবীন্দ্রনাথ, বাংলা নাটকে রবীন্দ্রনাথ, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে একাধিক প্রশ্ন হয়, এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, যে কোনোটা আসতে পারে। আর একটা হতে পারে যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, তোমাদের তিনজন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তিনটে থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু দিতে পারে শিল্প সংস্কৃতির ইতিহাসে। আচ্ছা, আর একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের লোক সাহিত্য। এই লোক সাহিত্য থেকে আমি দু একটা প্রশ্ন বলছি। যেমন ধরো, ধাঁধা বলতে কি বোঝো, যে ধাঁধায় যে বাঙালির গার্হস্থ্য জীবনের চিত্র পাওয়া যায় তা বিশ্লেষণ করো বা আলোচনা করো, এটা কিন্তু আসতে পারে। প্রবাদ, প্রবাদ কাকে বলে, এম, যে বাংলা প্রবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটা আসতে পারে। কিংবা ধরো রূপকথা, রূপকথা বলতে কি বোঝো, ব্রত কথা বলতে কি বোঝো। হ্যাঁ, রূপকথা এবং ব্রতকথা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এই 3-4টে কোশ্চেন এখান থেকে যদি দেখে যাও, একটা এখান থেকে আশা করি পাবে। আর রচনার ক্ষেত্রে তোমাদের যেটা এতদিন ধরে যে ধরনের রচনা তোমরা পড়েছো মাধ্যমিক লেভেল পর্যন্ত, সেই ধরনের একটা রচনা থাকবে, যেটা মানস মানচিত্রের আকারে থাকবে। অর্থাৎ মাঝখানে রচনার বিষয়বস্তু থাকবে, আর চারপাশে তোমাদের ওই ডালপালা মতো করে ছবির মতো করে থাকবে, সেখানে কিছু পয়েন্ট দেওয়া থাকবে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু পয়েন্ট নয়, ওটা রচনার জন্য হিন্টস দেবে তোমাদের, রচনা লিখতে যাতে তোমাদের সুবিধে হয়, কি কি বিষয় নিয়ে লেখা যেতে পারে তার একটা আভাস বা ইঙ্গিত দেওয়ার জন্য এগুলো দেওয়া হয়। তো এটা তোমাদের এতদিনের যে পরিচিত যে স্টাইল, যেভাবে তোমরা লিখেছো মাধ্যমিক পর্যন্ত, সেইভাবেই এটা লিখতে হয়। সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ তার প্রতিকার, বাংলার উৎসব, তারপরে সাম্প্রদায়িকতা রোধে ছাত্র সমাজের ভূমিকা, ভারতবর্ষের জাতীয় সংহতি, এগুলো খুব ভালো রচনা, আসার মতো। আর এর বিকল্প যেটা থাকবে সেটা হচ্ছে বিতর্কমূলক রচনা। বিতর্কমূলক রচনার ক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে দেবে, সেই বিষয়ের পক্ষে বা বিপক্ষে যে কোনো একটা মানে প্যারা তোমাদের দিয়ে দেবে। যদি পক্ষে দেয় তাহলে বিপক্ষে তোমাকে যুক্তি দিয়ে লিখতে হবে, আর যদি বিপক্ষে দেয় তাহলে তার পক্ষে লিখবে তোমরা। সেটা তোমাদের প্রশ্নে নির্দিষ্ট করে উল্লেখ করাই থাকবে। এখানেও কয়েকটা বিষয় যেমন হতে পারে, ধরো পাশ ফেল প্রথা তুলে দেওয়া উচিত। এখন এর পক্ষে হয়তো কিছু কথা লেখা রয়েছে, তোমাকে তার বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে। কিংবা ধরো, চলভাস ছাড়া চলমান জীবন অচল। চলভাস মানে মোবাইল ফোন। তো এই মোবাইল ফোন ছাড়া বর্তমান জীবন অচল, এই হচ্ছে বিষয়। তো এর পক্ষে হয়তো কিছু কথা লেখা থাকবে যুক্তি দিয়ে, তোমাকে তার বিপক্ষে লিখতে হবে। কিংবা ধরো,
বর্তমান যুগে বৃদ্ধাবাস অপরিহার্য, এই বিষয়টাও আসতে পারে, কিংবা জীবিকার আদর্শ স্থান বিদেশ, ঠিক আছে, এটাও আসতে পারে। এর পক্ষে বা বিপক্ষে তোমাদের লিখতে হবে যুক্তি দিয়ে। তো এইগুলো একটু দেখে যেও, যদি দেখো ওই মানস মানচিত্রের রচনা তোমরা কমন পেয়ে যাও তাহলে মিটেই গেল, তাহলে এদিকে দেখার দরকার নেই। আর যদি ওটা না পাও তাহলে তো কিছু না কিছু তোমাকে লিখতে হবে। তো একটু ভালো করে যদি পড়ো মন দিয়ে প্রশ্নটা, কিছু না কিছু তোমরা লিখতেই পারবে, সেটুকু তোমাদের যোগ্যতা নিশ্চয়ই আছে। যাই হোক, সামগ্রিকভাবে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। কেমন পরীক্ষা দিলে জানিও কমেন্ট করে। ভালো থেকো সবাই।